প্রিয় ভাই ও বোনেরা, শুদ্ধ বাংলা চর্চা কোর্সের আজকের এই চতুর্থ পাঠে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমরা বর্ণ সম্পর্কিত কিছু বিষয় জানব। প্রথম বিষয় হচ্ছে যে মাত্রা কাকে বলে। মাত্রা মূলত বর্ণের মাথায় যে লম্বা দাগ থাকে সেটাকে মাত্রা বলা হয়। যেমন এই যে ক লিখলাম, তো এই যে এটা দাগ, এটাকে মাত্রা বলে। তারপরে যেমন ম লিখলাম, এই যে দাগ, এটাকে মাত্রা বলে। ল লিখলাম, এই যে দাগ, এটাকে মাত্রা বলে। তো মাত্রা, এই যে এটাকে মাত্রা বলে, এখানে শেষ করে দিলে হবে না। এখানে অনেক বড় একটা বিষয় লুকিয়ে আছে। সেটা হচ্ছে এই যে প্রত্যেক বর্ণতে 50টি যে বর্ণ আছে, প্রত্যেক বর্ণতে যে মাত্রা আছে এমনটি না। কিছু কিছু বর্ণে মাত্রা আছে, আবার কিছু কিছু বর্ণ এমন আছে যে মাত্রা আছে ঠিক, কিন্তু সম্পূর্ণ মাত্রা নেই। হয়তো অর্ধেক আছে এরকম, যেমন ক্ষয়ে এই যে অর্ধেক মাত্রা আছে। অনুরূপ কিছু কিছু বর্ণ আছে যে মাত্রাই নেই, ঠিক আছে। এবার এইগুলোকে যদি আমরা ঘুলিয়ে দিই, যে বর্ণে মাত্রা নেই তাতে যদি লাগিয়ে দিই এবং যেটাতে আছে সেটাতে যদি না লাগাই, তো এরকম যদি আমরা বিশৃঙ্খলা করি বর্ণের সাথে, তাহলে কিন্তু অনেক হেরফের হয়ে যাবে। কেমন হেরফের হবে আমি দেখাই আপনাদের। যেমন এতে মাত্রা নেই, ঠিক আছে, এতে মাত্রা নেই। যদি আপনি মাত্রা লাগিয়ে দেন তাহলে আসমান পাতাল পার্থক্য হয়ে যাবে। কিভাবে? এই যদি আপনি মাত্রা লাগিয়ে দিলেন তাহলে হয়ে গেল, যেটা এ ছিল সেটা হয়ে গেল ত্র। কে? ত্র। যেমন আমরা পত্রিকা লিখি, এই যে পত্রিকা লিখি, তখন এটা লিখি, ঠিক আছে। এটা এ থেকে কি হয়ে গেল, মাত্রা লাগিয়ে দিয়েছে বলে তয়ে র ফলা হয়ে গেল। তো এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে আমাদেরকে। আবার যাতে মাত্রা আছে, যদি আমরা মাত্রা না দিয়ে লিখি তো এটা শিক্ষিত মহলে এটা গ্রহণযোগ্য নয়, এটাকে কেউ অ্যাকসেপ্ট করবে না। তো এই জন্য মাত্রার গুরুত্ব খুবই, ঠিক আছে। আরেকটা উদাহরণ দিই, এটা হচ্ছে ও, কিন্তু আপনি যদি এখানে মাত্রা লাগিয়ে দিলেন তাহলে এটা হয়ে গেল ডবল ত হয়ে গেল। তো এই বিষয়টা আমাদেরকে খুব লক্ষ্য রাখতে হবে। এবার দেখব পুরো 50টা বর্ণে কোথায় পূর্ণ মাত্রা আছে, কোথায় অর্ধমাত্রা আছে, আর কোথায় মাত্রা একদম নেই, একদম মাত্রাহীন। এই বিষয়গুলো আমরা 50টি বর্ণে দেখব, ঠিক আছে। তো প্রথমে আমরা স্বরবর্ণ দেখব। স্বরবর্ণে আমরা দেখব যে স্বরবর্ণে যে 11টি বর্ণ আছে, এখানে কয়টি বর্ণ মাত্রা যুক্ত, মানে পূর্ণ মাত্রা যুক্ত, আর কয়টি বর্ণ অর্ধমাত্রা যুক্ত, আর কয়টি বর্ণ মাত্রাহীন। এই বিষয়গুলো আমরা দেখব ইনশাআল্লাহ। এই দেখেন, আমি 3টি কালারে মার্ক করে দিয়েছি। পূর্ণ মাত্রা যে বর্ণগুলো আছে সে বর্ণের, স্বরবর্ণে শুধুমাত্র সে বর্ণের সংখ্যা হচ্ছে 6টি। 1 2 3 4 5 6 হলো। এখানে দিয়েছে দেখেন, কালো কালার যেগুলো আছে সেগুলো হচ্ছে 6টি, মানে পূর্ণ মাত্রা। আর অর্ধমাত্রা, এই যে দেখছেন এখানে এই অর্ধমাত্রা আছে, এগুলোর সংখ্যা হচ্ছে 1টি। এখানে দিয়েছি 1টি, ঠিক আছে, ঘেরা দিয়ে দিয়েছি অন্য কালারে। আর মাত্রাহীন, মানে টোটালি মাত্রা নেই যার মাথায়, সেগুলো হচ্ছে 4টি। 1 2 3 4, ঠিক আছে। তো স্বরবর্ণে আমরা দেখলাম যে পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ 6টি, আর অর্ধমাত্রাযুক্ত বর্ণ 1টি, আর মাত্রাহীন বর্ণ হচ্ছে 4টি, ঠিক আছে। এবার আমরা ব্যঞ্জন বর্ণ দেখব, যে তাতে কয়টি বর্ণে মাত্রা আছে, পূর্ণ মাত্রা, তারপরে অর্ধমাত্রা, তারপরে মাত্রাহীন কয়টি বর্ণ আছে, এগুলো সব দেখব। এই হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এতে মোট 26টি বর্ণ এমন রয়েছে যেখানে পূর্ণ মাত্রা রয়েছে। সেগুলোকে আমি ব্ল্যাক কালারে আমি রাউন্ড করে দিয়েছি। আর 7টি বর্ণ এমন রয়েছে যেগুলোতে মাত্রা অর্ধেক রয়েছে। আর 6টি বর্ণ এমন রয়েছে যেগুলোতে মাত্রাই নেই, একদম মাত্রাহীন বর্ণ। তো 6টি বর্ণ কি? এই ঞ, তারপরে খণ্ডত, অনুসার, বিসর্গ, চন্দ্রবিন্দু। আর অর্ধমাত্রা যুক্ত বর্ণ এদিকে খ, গ, প, থ, ধ, এদিকে মূর্ধন্য আছে, আর তালব্য স। বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ। তাহলে আমরা এই ক্লাসে
জানতে পারলাম যে মাত্রা বলতে কি বোঝায় আর মাত্রার গুরুত্ব কতটুকু, মাত্রা যেখানে নেই সেখানে দিয়ে দিলে কি চেঞ্জিং হয়ে যাচ্ছে, এবং যেখানে মাত্রা আছে সেখানে যদি আমরা মাত্রা ছেড়ে দিই তাহলে সেখানে কি পরিবর্তন হয়ে যাবে সেটা বুঝলাম। এবার এটা বুঝলাম আমরা যে স্বরবর্ণে কয়টিতে পূর্ণমাত্রা আছে, কয়টিতে অর্ধমাত্রা আছে আর কয়টিতে মাত্রাই নেই, ওরকমই ব্যঞ্জন বর্ণেও তা আমরা শিখলাম। এবার আজকের এই ক্লাসে আরও একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের এবার বর্ণের জাদু দেখাবো, বর্ণের জাদু। এই জাদু দেখেন, এখানে দেখছেন ক থেকে নিয়ে ম পর্যন্ত ব্যঞ্জন বর্ণের 25টি বর্ণ। কয়টি? 25টি। 1 2 3 4 5, 1 2 3 4 5, 5 5 25, 25টি বর্ণ আছে, ঠিক আছে। এই 25টি বর্ণের জাদু দেখেন যে ক খ গ ঘ ঙ, এখানেও 5টি আছে, আর এই সারিতেও 5টি, ক চ ট ত প, ঠিক আছে, 5 5 25। তো এই সারিতে ক থেকে নিয়ে ঙ পর্যন্ত যে 5টি বর্ণ রয়েছে এর মানে মাখরাজ যাকে আরবিতে বলে উচ্চারণ স্থল একই, কি সেটা হচ্ছে কণ্ঠ। এই জন্য এই 5টি বর্ণকে বলা হয় কণ্ঠবর্ণ, ঠিক আছে। এই 5টি সারিবদ্ধভাবে আছে আর 5টি একদম কণ্ঠ থেকে বের হয়, এই জন্য এদের নাম হচ্ছে কণ্ঠবর্ণ। এই নামটা হচ্ছে উচ্চারণ স্থলের দিক দিয়ে। এর দ্বিতীয় নাম হচ্ছে ক বর্গ। বর্গ মানে হচ্ছে শ্রেণী, সারি। প্রথম বর্ণ দিয়েও একটা নাম দেওয়া হয়েছে আর সে নামটা হচ্ছে ক বর্গ। এখানে দেখছেন চ ছ বর্গীয় জ ঝ ইয়, এই 5টি বর্ণ এক স্থান থেকে বের হয় আর তার নাম হচ্ছে তালু, এই জন্য এর নাম হচ্ছে উচ্চারণ স্থলের দিক দিয়ে তালব্য বর্ণ, ঠিক আছে। আর প্রথম বর্ণের দিক দিয়ে তার নাম হচ্ছে চ বর্গ, ঠিক আছে। এখানে ট ঠ ড ঢ মূর্ধন্য, এই 5টি বর্ণ বের হয় একটি স্থান থেকে, তার নাম হচ্ছে মূর্ধা, এই জন্য এই 5টিকে বলা হয় মূর্ধা বর্ণ। আর যেহেতু এর প্রথম বর্ণ ট, এই জন্য একে বলা হয় ট বর্গ। অনুরূপ ত থ দ ধ দন্ত ন, এই 5টি বর্ণ বের হয় দাঁত থেকে, দাঁতের যে গোড়া মূল সেখান থেকে, এই জন্য একে বলা হয়, এই 5টিকে বলা হয় দন্ত বর্ণ। আর যেহেতু এর প্রথম বর্ণ হচ্ছে ত, এই জন্য বলা হয় ত বর্গ। প ফ ব ভ ম, এই 5টি বর্ণ বের হয় ওষ্ঠ থেকে, ঠোঁট থেকে, ঠোঁটকে মিলিয়ে প ফ ব ভ ম, এই দুই ঠোঁট মিলে যাচ্ছে, এই জন্য একে বলা হয় ওষ্ঠবর্ণ, কি ওষ্ঠবর্ণ। আর যেহেতু এর প্রথম বর্ণ হচ্ছে প, এই জন্য বলা হয় প বর্গ। তো এই 25টি বর্ণের জাদু দেখালাম প্রিয় ভাই ও বোনেরা। এই 25টি বর্ণকে বর্গীয় বর্ণ বলা হয়, ঠিক আছে। এই যে আমরা এই 5টি শ্রেণী দেখলাম, এগুলোকে ক বর্গ চ বর্গ ট বর্গ ত বর্গ আর প বর্গ দিয়ে ভাগ করা হয়, সেই জন্য এগুলোকে বর্গীয় বর্ণ বলা হয়, ঠিক আছে। আর এর দ্বিতীয় নাম হচ্ছে স্পর্শ বর্ণ। স্পর্শ বর্ণ মানে হচ্ছে যে এই বর্ণগুলো এমন যে এইগুলো যখন আমরা মুখ থেকে বের করি তখন মুখের যে অংশগুলো একে অপরের সাথে স্পর্শ পায় সেগুলো পূর্ণরূপে স্পর্শ পায়, এজন্য এগুলোকে বলা হয় স্পর্শ বর্ণ। আশা করছি বুঝতে পেরেছি। এখানে একটা কথা বলে দিই, এই যে এখানে জ দুটো আছে, হ্যাঁ, একটা অন্তস্থ জ আর একটা বর্গীয় জ। তো অন্তস্থ জ এই 25টির মধ্যে নেই, সেটা 25টির বাইরে আসে, এজন্য সেটা অন্তস্থ জ। আর এই যে জ দেখছেন এটা এই বর্গের মধ্যে আছে, এই জন্যই একে বলা হয় বর্গীয় জ। বুঝতে পেরেছি যে একে আমরা যাকে বুর্গিজ জ বলি, আমরা মানে আমরা এইভাবে পড়েছি, আপনারা কীভাবে পড়েছেন আল্লাহ ভালো জানে। আমরা বুর্গিজ জ বলতাম, তো বুর্গিজ মানে কোনো কিছু হয় না, এই বর্গীয় মানে কিছু হয়, এই জন্য এর নাম হচ্ছে, সঠিক নাম হচ্ছে বর্গীয় জ, যেহেতু এটা এই বর্গের অন্তর্ভুক্ত। এবার 25টি দেখলাম, আরও অনেকগুলো বর্ণ আছে, তো তাদের কি নাম দেওয়া হয়েছে, তারা মানে কোন বর্গ, তাদের বর্গ নেই, বর্গ হিসেবে তাদেরকে ভাগ করা হয়নি, তো তাদের কি নাম উচ্চারণ স্থলের দিক দিয়ে সেটা আমরা একটু দেখব, ঠিক আছে। তো এখানে একটা কথা বলিনি যে এইভাবে উচ্চারণ স্থলের দিক দিয়ে যে বর্ণগুলোকে আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে সেটা শুধুমাত্র ব্যঞ্জন বর্ণে, স্বরবর্ণে নয়। তো আমরা 25টি বর্ণ বর্গীয় বর্ণ বা স্পর্শ বর্ণ দেখলাম, বাকি থাকছে 14টি বর্ণ ব্যঞ্জন বর্ণে। তো এই 14টি আমি লিখে দিয়েছি। তো এই 14টির মধ্যে অন্তস্থ জ র ল একে বলা হয় অন্তস্থ বর্ণ, একে বলা হয় অন্তস্থ বর্ণ। এর নামকরণের কারণ হচ্ছে যে এর উপরে আমরা পড়েছি স্পর্শ বর্ণ, আর
তারপরে হচ্ছে অন্তস্থ বর্ণ, আর এটা হচ্ছে উষ্ম বর্ণ। তো যেহেতু এই লাইনটা উষ্ম বর্ণ আর স্পর্শ বর্ণের অন্তরে মানে মধ্যে এই তিনটি বর্ণ, এই জন্য অন্তস্থ বর্ণ এর নাম দেওয়া হয়েছে। অন্ত মানে হচ্ছে মধ্যে, যেহেতু এই লাইনে বর্ণ তিনটি উষ্ম বর্ণ আর স্পর্শ বর্ণের মাঝে মধ্যে, এই জন্য একে অন্তস্থ বর্ণ বলা হয়। আর এই যে লাইনটি দেখছেন তালব্য স, মূর্ধন্য স, দন্ত স আর হ, একে বলা হয় উষ্ম বর্ণ। এর নামকরণের কারণ হচ্ছে যে এগুলো যখন আমরা মুখ থেকে বের করি তখন ভাষাবিদদের মতে বা ধ্বনি তত্ত্ববিদ যারা, তাদের মতে এটা বের করতে যে বায়ু বের হয় তাতে একটু উষ্ম বলতে মানে কিছু গরম বায়ু বের হয়, গরম ভাব কিছু থাকে, এই জন্য বলা হয় এগুলোকে উষ্ম বর্ণ। আবার এই চারটিকে বলা হয় উষ্ম বর্ণ, কিন্তু এই তিনটিকে মিলেও একটা নাম দেওয়া হয়েছে, তার নাম হচ্ছে শীষ বর্ণ। শীষ বর্ণ মানে যে এই তিনটি তালব্য স, মূর্ধন্য স, দন্ত স উচ্চারণ করার সময় সিটির মতো কিছু আওয়াজ বা শব্দ বের হয়, এই জন্য একে শীষ বর্ণ বলা হয়। আর এই দেখছেন ডয়ে বিন্দু ড, ঢয়ে বিন্দু ঢ, আর এখানে অন্তস্থ ওয়া, এই তিনটি অন্তস্থ ওয়াটাকে মানে কোনো নাম দেওয়া হয়নি, এই দুটি বর্ণকে বলা হয় তাড়নজাত বর্ণ। কি তাড়নজাত বর্ণ? যে এইগুলো যখন উচ্চারণ করা হয় তখন বায়ু বা যেভাবে একটু প্রকম্পিত হয়, কম্পিত হয়, এই জন্য একে তাড়নজাত বর্ণ বলা হয় এই দুটিকে। আর এখানে খণ্ডতার কোনো নাম নেই, তবে অনুসার, বিসর্গ, চন্দ্রবিন্দুর অনুসার, বিসর্গ আর চন্দ্রবিন্দু এই তিনটি বর্ণকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ। এর নামকরণের কারণ হচ্ছে যে এইগুলো নিজে নিজে ব্যবহার হতে পারে না, এটা ব্যবহার করলে তার আগে কিছু না কিছু ইউজ করতে হবে, এটা ব্যবহার করলে তার আগে কিছু না কিছু ব্যবহার করতে হবে, এটাও নিজে নিজেই স্বতন্ত্রভাবে ব্যবহৃত হয় না, কারো আশ্রয় থাকে, এই জন্য এই তিনটিকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ। তো আশা করছি আমরা আজকের এই পাঠে কিছু শিখলাম যে ব্যঞ্জন বর্ণকে উচ্চারণ স্থলের দিক দিয়ে কিছু নাম দেওয়া হয়েছে। 25টি বর্ণ স্পর্শ বর্ণ, তাদের আবার বর্গের নাম দেওয়া হয়েছে। এখানে বর্গ বলতে কিছু নেই, তবে উচ্চারণ স্থলের দিক দিয়ে কিছু কিছু নাম আমরা এখানে দেখলাম। তো এইগুলো সামনে যখন আমরা ব্যাকরণ পড়ব, ব্যাকরণে আমরা ভরে ভরে এই শব্দগুলো উষ্ম বর্ণ, তারপর স্পর্শ বর্ণ, তাড়নজাত বর্ণ, এরকম নাম অনেক আসবে। তাই ভাবলাম যে বিষয়টা এই বর্ণের পাঠে আমরা শেষ করে দিই, এই জন্য কিছু বলার আমি চেষ্টা করলাম। তো আশা করছি আপনারা আমার আজকের এই পাঠ বুঝতে পেরেছেন। দেখা হবে আগামী পাঠে ইনশাআল্লাহ।